নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আলোচ্য বিষয় অবশ্যই রাজনীতি এবং আমি শান্তনু আজকে আপনাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা নয়, কিন্তু আলোচনার বিষয় এটি অবশ্যই রাজনীতি। ভোট যুদ্ধ সামনে আসতে চলেছে। আলোচনা করব আমরা ব্যারাকপুর কেন্দ্র সম্পর্কে, যেখানে একদিকে তৃণমূলের প্রার্থী সেলিব্রিটি ক্যান্ডিডেট রাজ চক্রবর্তী এবং অন্যদিকে কৌস্তভ বাগচি। ভীষণ কঠিন লড়াই হবে, দুই পক্ষই কিন্তু একদম স্ট্রং, কোনো পক্ষই কিন্তু বিন্দু মাত্র মাটি ছেড়ে দেওয়ার প্রার্থী নয়। তাই লড়াই এখানে কিন্তু যথেষ্ট জোরদার হবে এবং এই লড়াই থেকে জিততে পারেন কি বলবে ব্যারাকপুর, সেই সম্পর্কে একটা সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষ নির্ভর আলোচনা এটা আমি আপনাদের সঙ্গে করব। এক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্রেক্ষান কুণ্ডলী। ফলে আইনের সঙ্গে বিনোদনের এই লড়াই থেকে জিতবে, রাজনীতির খেলায় কে এগিয়ে যাবে, এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। এরই সঙ্গে সঙ্গে বামপন্থী প্রার্থী সুমন বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু রয়েছেন। মূলত এই তিনটি পক্ষের মধ্যেই এই লড়াই দেখতে পাওয়া যাবে এবং পরিস্থিতি বলছে, অবস্থা বলছে যে মূলত লড়াই আমরা দেখতে পাবো প্রথম দুটি পক্ষের মধ্যে, অর্থাৎ রাজ চক্রবর্তী এবং কৌস্তভ বাগচি, এদের মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল ফাইট এটা দেখতে পাওয়া যাবে। কি বলছে কুণ্ডলী সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করি। প্রথমে দ্রেক্ষান কুণ্ডলী থেকে লগ্ন আইডেন্টিফাই করবার পরে নবাংশ, দশাংশ এবং D60 কুণ্ডলী, তারপরে আমরা সর্বাষ্টক বর্গ এবং আলটিমেটলি দশা এখান থেকে বার করব কোন মানুষটা জিততে পারেন। দ্বিতীয়ত আমরা খুঁজে বার করব কি ধরনের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই প্রতিকার ধারণ করবার পরেই কতটুকু পজিটিভিটি আসতে পারে, কোন ধরনের জনতা কাকে সাপোর্ট করবেন, প্রত্যেকটি বিষয় খুঁজে বার করবার চেষ্টা করব। মনে রাখবেন, আলোচনার বিষয় রাজনীতি হলেও আলোচনা কিন্তু রাজনৈতিক নয়, তাই রাজনৈতিক রং চড়াবার চেষ্টা করলে করতেই পারেন, মোস্ট ওয়েলকাম, আমার কোনো দায়িত্ব নেই। আলোচনার তারিখ 3 এপ্রিল 2026, 9:41 বাজে এখন, 9:41:20 কলকাতায় বসে আমরা ডিসকাশন করছি। তাহলে আমরা একটু দেখে নেব রাশি লগ্ন কি হচ্ছে এবং স্পেশালি লগ্নের নক্ষত্রটি কি। বৃষ লগ্ন পাচ্ছি আমরা, সেখানে মৃগশীর্ষা নক্ষত্র, বৃষতেই ইউরেনাস রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল সে কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়েছে। ফলে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবেই রয়েছে এবং আমরা তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একাদশে রবি ও মঙ্গল শনি কম্বিনেশন, তার সঙ্গে নেপচুন রাহুর দৃষ্টি এটাও কিন্তু রয়েছে। ফলে পরিবর্তন এটা আমরা আশা করতে পারি, অবশ্যই পারি। পরিবর্তনপন্থীদের জন্য এটা কিন্তু অবশ্যই একটা ভালো খবর। দ্রেক্ষান কুণ্ডলী এই ধরনের ফাইট, এই ধরনের লড়াই কম্পিটিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রথম লগ্ন মকর এবং দ্বিতীয় লগ্ন মীন। মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মকরের অধিপতি তিনি শনিদেব, তিনি কিন্তু রবি যুক্ত হয়ে সপ্তমে বসে রয়েছেন। অন্যদিকে মীন লগ্নে মঙ্গল বর্গোত্তম অবস্থা প্রাপ্ত হয়েছে। দ্রেক্ষান কুণ্ডলী লগ্ন সিলেকশনের জন্য হলেও এর কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা পাবো। যাই হোক, এটা আমাদের আলোচনার মূল বিষয় নয়, আমরা চলে যাব ডিসাইডিং ফ্যাক্টর খুঁজতে। ব্যারাকপুর ভোটে কে জিতবেন সেটা খুঁজবার জন্য আমরা চলে এসেছি নবাংশ কুণ্ডলীতে। এখানে প্রথম প্রার্থী তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, তার লগ্ন আমরা ধরেছি মকর, এবং দ্বিতীয় প্রার্থী বিজেপির প্রার্থী অর্থাৎ কৌস্তভ বাগচি, তার লগ্ন আমরা ধরবো মীন, এবং সুমন বন্দ্যোপাধ্যায় তিনি হলেন বামপন্থী প্রার্থী, তার লগ্ন হলো বৃষ। প্রথমেই বলি, মকর লগ্নের অধিপতি শনি নবাংশে উচ্চস্থ হয়ে রয়েছেন, এটা অবশ্যই মকরের জন্য পজিটিভ। আবার মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন দ্বিতীয় এবং 10th হাউসের রবি অবস্থান করে রয়েছে। ফলে এখানে কিন্তু আমরা পাচ্ছি নবাংশ কুণ্ডলী থেকে পরিবর্তনের সংকেত। এই কুণ্ডলী অনুযায়ী বিজেপি প্রার্থী তার কিন্তু ভোটে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটাও কিন্তু আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর নয়, এরপরে আমরা জানবো আরও বিস্তারিত। তবে বর্তমান মুহূর্তে নবাংশ কুণ্ডলীর বিচারে অবশ্যই কৌস্তভ বাগচি তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। তবে দশাংশ কুণ্ডলীর ব্যাপারে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে এলেন। দশাংশ কুণ্ডলীতে মিনের অধিপতি বৃহস্পতি একাদশে বসলেও তিনি কিন্তু নিচস্থ হয়েছেন। বৃহস্পতি নিচস্থ, এটা কিন্তু তার একটা উইক পয়েন্ট। তবে মঙ্গল সক্ষেত্রী এবং 9th হাউসে, এখানে কিন্তু বেশ কিছু ষড়যন্ত্র অন্তর্ঘাত দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে, দশাংশ কুণ্ডলীতে কেতু কিন্তু দশমে রয়েছে, তাই তীব্র তীক্ষ্ণ বুদ্ধিকে হাতিয়ার করে বিজেপি প্রার্থীকে যদি তিনি মনে করেন পরিবর্তন আনতে হবে, তাহলে খাটতে শুরু করতে হবে। তবে ব্যারাকপুরের
বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, তিনি একজন যথেষ্ট এফিশিয়েন্ট লয়ার এবং তার এই 10th হাউসের কেতু এটাকে তিনি পুরোপুরি ব্যবহার করতে পারবেন, এটা আমি জানি। এখানে একটা নীতি রয়েছে, সেটাকে বলে শঠে সঠ্যাং। তো এই ধরনের নীতি, সাম দম দণ্ডভেদ, এই সমস্ত নীতিগুলি কিন্তু কাজে লাগাতে হবে। আরেকটি বিষয় বুঝতে হবে, সবার সঙ্গে কিন্তু একই রকম ট্রিটমেন্ট সেটা করা যাবে না। বৃহস্পতি নিজস্ব মানে সম্পূর্ণ সামাজিকতা মেনে যে ভোট হবে তা কিন্তু নয়। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি মকরে অবস্থান করে রয়েছেন, এটা রাজ চক্রবর্তীর জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী, তার ক্ষেত্রে 6th হাউসে রাহু রয়েছে, ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠতে পারে। দশাংশ কুণ্ডলিতে পঞ্চমে সূর্যদেবের অবস্থান, এটা পজিটিভ। রবি মঙ্গল সমসপ্তমে, এটাও কিন্তু ভীষণ পজিটিভ। ফলে এই ক্ষেত্রে রাজ চক্রবর্তীর ক্ষেত্রে প্রশ্নকালীন লগ্ন এটি মকর ধরে আমরা যে প্রেডিকশন করেছি, দশাংশ কুণ্ডলীর বিচারে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অন্যদিকে বিজেপির কৌস্তব বাবু, তিনিও কিন্তু বিশেষ পিছিয়ে নেই, কিন্তু তার ক্ষেত্রে নেগেটিভ ফ্যাক্টর সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি অ্যাকর্ডিং টু D10 কুণ্ডলী। এরপরে আমরা চলে আসব মেইন ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ D60 কুণ্ডলিতে। ষষ্ঠী অংশ কুণ্ডলী এমন একটি কুণ্ডলী যেটাকে মহর্ষি পরাশর কিন্তু মূল জন্মকুণ্ডলীর থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে মীন লগ্ন, তার অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি একাদশে অবস্থান করে রয়েছেন, এটা পজিটিভ। তার সঙ্গে সঙ্গে তার 10th হাউসে ভিনাস অবস্থান করে রয়েছে, মীন লগ্ন এখানে কিন্তু পজিটিভ কন্ডিশনে রয়েছেন। মকরে দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে রয়েছেন, মীনের অধিপতি মকরে নিচস্থ হয়েছেন। এক্ষেত্রে একজন প্রার্থীর কিছু ভুল দ্বিতীয় জনের বিরাট সুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং টিএমসি ক্যান্ডিডেট রাজ চক্রবর্তী, তাকে কিন্তু এই ইলেকশন বার করতে যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট কষ্ট করতে হবে। খেয়াল রাখবেন, এখানে দ্বিতীয়ভাবে শনির অবস্থান এবং তার উপরে অষ্টম ভাবস্থ বুধের দৃষ্টি রাজ চক্রবর্তী বাবুর জন্য পজিটিভ নয়। এই D60 কুণ্ডলিতে দুজনেই প্রায় সমান সমান জায়গায় রয়েছেন। ফলে এই দুজন, ব্যারাকপুর কেন্দ্রের টিএমসি প্রার্থী রাজ চক্রবর্তী, বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, দুজনের ক্ষেত্রে D60 কুণ্ডলী এটা কিন্তু মোরালেস সাপোর্টিভ। কারোর ক্ষেত্রেই কিন্তু খুব একটা বেশি ভালো জায়গায় যে রয়েছে তা কিন্তু নয়। তাই এবার আমরা চলে আসবো সর্বাষ্টক বর্গতে। সর্বাষ্টক বর্গ এবং D60-র সম্মিলিত বিচার আলটিমেটলি বলবে কি ঘটতে পারে। সর্বাষ্টক বর্গে যখন আমরা চলে এসেছি, এখানে মিন কিন্তু পেয়েছে 30 পয়েন্টস, অন্যদিকে মকর পেয়েছে 34 পয়েন্টস। ফলে রাজ চক্রবর্তীর পজিশন কিন্তু বেটার। জিতবার সম্ভাবনা আমি বলবো না, কারণ এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তবে সম্ভাবনা, ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু রাজ চক্রবর্তীর ক্ষেত্রে বেশি। কারা কোন দলে ভোট দেবেন? বয়স্ক ভোটাররা উভয় পক্ষকেই মোরালেস সমানভাবে ভোট দেবেন। শিক্ষিত ভোটারদের সমর্থন এটাও কিন্তু দুদিকে কম বেশি সমান সমান। তরুণ প্রজন্মের মধ্যে একটা হিন্দুত্ববাদী মানসিকতা কাজ করবে, ফলে একটা ধর্মভিত্তিক ডিভিশন এটা কিন্তু আমরা দেখতে পাবো, পজিটিভলি দেখতে পাবো। তরুণ প্রজন্ম, যাকে আমরা যুব সমাজ বলে থাকি, তাদের ভোটে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন কৌস্তব বাগচি, অনেকটা এগিয়ে যাবেন কৌস্তব বাগচি। সরকারি চাকরিদের ভোট বিজেপির দিকে যাচ্ছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। রাজ চক্রবর্তী কিছু ভোট পাবেন, তবে এখানে কিন্তু এটা ওনার জন্য সুখদায়ক হবে না। অন্যদিকে যারা ক্ষমতাশালী ব্যক্তিত্ব কিংবা যারা বিভিন্ন পদে রয়েছে, বিশেষ করে দলেরও পদে রয়েছে, তাদের মধ্যেও একটা বিজেপির দিকে মুভ করার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। কৌস্তববাবু এটাকে ইউজ করতে পারেন, এই বিষয়টি কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাবে। একদম ভোটের মুখে তৃণমূল স্তরে দল বদলের চেষ্টা এটা কিন্তু আমরা দেখতে পাবো। মহিলা ভোটারদের ভোটে অনেকটা এগিয়ে গেলেন রাজ চক্রবর্তী। মহিলা ভোটার এবং অল্প বয়সী মহিলা ভোটার, তারা কিন্তু রাজ চক্রবর্তীকে অনেক বেশি সাপোর্ট করবেন, সেখানে কৌস্তববাবু পিছিয়ে রয়েছেন। কম বয়সী ভোটার, যারা সদ্য ভোটার হয়েছে, যাদের বয়স 19 বছর 20 বছর, তাদের ক্ষেত্রেও কিন্তু রাজ চক্রবর্তী বাবু অনেকটাই এগিয়ে আছেন। এটা কিন্তু তার যে সিনেমা বিনোদন জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই জায়গাটা থেকে প্রভাবিত হতে পারে। তবে এখানে কৌস্তববাবু একদম যে পিছিয়ে গেছেন তা কিন্তু নয়, এখানে তাকেও একটা হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখতে পাওয়া যাবে। মহিলা ভোটারদের একটা অংশ, যারা বিশেষ করে মা বা মাতৃসমা, সেই সমস্ত মানুষরা, তারাও কিন্তু অবশ্যই একটা সাপোর্ট দেবেন রাজ চক্রবর্তী বাবুকে, সেখানেও কিন্তু তার অনেকটাই পজিটিভিটি বেশি। খেয়াল রাখতে হবে, মকর কিন্তু 34 পাচ্ছে এবং মিন পাচ্ছে 30, আর বৃষর ক্ষেত্রে আমরা এখানে 26 পয়েন্ট, অর্থাৎ সিপিএম এর সুমন বাবু তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন। এরপরে আমাদের দুটি প্রশ্ন বাকি রয়েছে। প্রথমটি হলো ভাগ্যের সহায়তা কে বেশি পাচ্ছেন, আর দ্বিতীয় প্রশ্নটি হলো রেমেডি কি করতে পারেন এরা। ভাগ্যের সহায়তা খুঁজে বার করবার জন্য আমরা একটু প্রেজেন্ট
দশার দিকে প্রবেশ করব। এই মুহূর্তে মঙ্গলের দশা, বুধের অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা এবং বুধের সূক্ষ্ম দশা। এই অবস্থায় কিন্তু বিজেপির কৌস্তব বাবু তার সাপোর্ট বেশি হচ্ছে, তার জেতার সম্ভাবনা সেটা কিন্তু বাড়ছে। কারণ ভাগ্যলক্ষ্মী এটা কিন্তু কৌস্তব বাবুকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তাই রাজ চক্রবর্তী বাবু তাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে, জনসংযোগ বাড়াতে হবে। আরেকটি কথা খেয়াল রাখতে হবে, একটা ছোট্ট মানুষ, একটা খুব কম ভ্যালু আছে এমন মানুষ, তিনি কিন্তু একদম তুলকালাম করে ফেলতে পারেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষ, তাদের কিন্তু গুরুত্ব রয়েছে। আর এই ক্ষেত্রে এই ধরনের তৃণমূল স্তরে যারা কাজ করেন তাদেরকে চটানো, তাদেরকে বিরোধিতার দিকে নিয়ে যাওয়া রাজ চক্রবর্তী বাবুর জন্য এটা কিন্তু মারাত্মক ঘাতক সিদ্ধ হতে পারে। তাই সচেতন হতে হবে, দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলবে, গ্রোথ রেট কিন্তু মিডিয়াম। এরপরে আমরা চলে আসবো প্রতিকার সম্পর্কিত আলোচনায়। এই ক্ষেত্রে প্রথমেই বলি, রাজ চক্রবর্তী ওনাকে কিন্তু মা বগলামুখীর জন্য পূজা পাঠ ইত্যাদি করতে হবে। তার সঙ্গে সঙ্গে কিছুটা প্রত্যঙ্গিরা দেবীর আরাধনা, এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। আর কৌস্তব বাবুর ক্ষেত্রে সূর্যদেবের আরাধনা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই দক্ষিণাকালীর আরাধনা, এটাও করা যেতে পারে। পুজো পাঠ হবন করতে চাইলে অবশ্যই দক্ষিণাকালিকার হবন করতে হবে। এটা আপনাদের জন্য পজিটিভ এবং যথেষ্ট শুভ ফলপ্রদ হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। উভয় প্রার্থীর জন্য রইল শুভ কামনা। জনগণের জন্য যারা এই ভিডিওগুলি দেখবেন তাদের জন্য শেয়ার করবার অনুরোধ রইল। আর খেয়াল রাখতে হবে, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হলো ভোট। তাই আমাদের প্রত্যেককে ভোট দিতে হবে। যাকেই আমরা ভোট দিই না কেন, মন খুলে ভোট দিতে হবে এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে, যাতে গণতন্ত্রে কিছুটা অবদান সেটা আমাদেরও থাকে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক ওনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের পশ্চিমবঙ্গ। নমস্কার।